বর্ষণ ধারায় ধরিত্রীর লতার মতন অঙ্ক ভিজে নবযৌবনা লাভ করেছে যেন। নিঃসঙ্গ কাকটি হতে শুরু করে, পথের ধারে বসে থাকা পাগলটাও নেত্রযুগল বদ্ধ করে ধুয়ে মুছে ফেলেছে নিজেদের সকল ক্লান্তি, সকল উদাসীনতা। আবারও খুব কাছেই বজ্রপাত হলো। নৈশব্দের মুগ্ধতা ছেড়ে লাজুকতার আভা কিছুটা সরিয়ে ফেলল করবী। নিভু নিভু স্বরে ডাগর নয়ন দুটো পথের মাঝে নিবদ্ধ করে বলল, গাড়ি লাগবে না, আমি যেতে পারবো। তিমির পলকহীন তাকিয়ে হাসল। মেয়েটার উত্তর তার আগেই জানা ছিল, তবে সে জোর করল না, বরং প্রশ্রয় দিল। তাহলে চলো ভিজেই যাওয়া যাক। তিমিরের সম্মতিতে ঘাড় বাঁকিয়ে আবছাভাবে তাকালো করবী। তারপর ছোট্ট করে একটা শ্বাস ফেলল। আপনার যেতে হবে না, আমার অভ্যেস আছে। সে তো আমি অস্বীকার করিনি, তবে একদিন অভ্যাস ভাঙলে খুব ক্ষতি হবে বলে মনে হয় না। মেয়েটা প্রতিবাদ করতে চাইল, বলতে চাইল তার অভ্যাস ভাঙতে ইচ্ছে হয় না, পরে অভ্যাস ভাঙার বদ অভ্যাসে অশান্তিতে ভোগাবে, কিন্তু বলা হয় না আর। তিমিরের সঙ্গ তার বেহায়া মন ভীষণভাবে চাচ্ছে, যেমনভাবে খরার জমিন বৃষ্টি চায় ঠিক তেমনভাবে। তিমির গলা ঝাড়ল, ফিচেল কণ্ঠে বলল, আসো একদিন অভ্যাস ভেঙে আমার সাথে হেঁটেই দেখো, ভালো না লাগলে বলো আমাকে, আমি নয় 2 পা পিছিয়ে হাঁটবো। খরবীর আর বাকি কথা সম্পূর্ণ করা হয় না। বাঁ হাতে তালুতে থাকা ঘনিষ্ঠ পুরুষালী হাতটার দিকে সে তাকায়। লোকটার ধরে রাখা হাত তার মুঠোর ভাঁজ কোমলভাবে দৃঢ়। করবীর মন দ্বিধায় ভোগে, এত দৃঢ় বাঁধন খানিকের হয় না দীর্ঘস্থায়ী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত। বৃষ্টির আজ কোনো থামার নাম নেই, অক্লান্তভাবে তার বিচরণ ঘটছে কেবল। তিমির বসে আছে তার ঘরে, হাতে মোটা ইংরেজি কোনো একটা বই। তার ধ্যান সেখানেই নিবদ্ধ, কপালে গাঢ় ভাঁজ। তন্মধ্যে তার ঘরের দরজায় টোকা পড়ল। বিরক্ত হলো তিমির, কণ্ঠস্বর খানিকটা উঁচুতে তুলল, শুধালো, কি সমস্যা? তখনই দরজা ঠেলে ঢুকলো বিদিশা, হাতে তার খাবারের প্লেট। বলল, খেতে হবে না, সারাদিন কপাল কুঁচকে বসে থাকলেই হবে। তিমির মেলে রিনি রিনি কণ্ঠে চোখ উঠেই চাইল, অতঃপর হাতের বইটা কিঞ্চিত বন্ধ করে বলল, খাওয়ার ইচ্ছে নেই, ভাবি নিয়ে যান। তিমিরের কথা বিদিশা তেমন গা করলো বলে মনে হলো না, বরং সে এগিয়ে এসে খাবারের প্লেটটা রাখলো ছোট টেবিলটার ওপর। কিছুটা নিবিড় কণ্ঠেই বলল, খেয়ে নিয়ে তো, না খেয়ে থাকলে অশান্তি লাগবে, রাতে আর ঘুম হবে না। এমনিও যা শান্তিতে আছি বাপরে। কথাটা তিমির বেশ তাচ্ছিল্য করে বলল, কণ্ঠের মাঝে কেমন হেয় ভাব। বিদিশা ঠোঁট উল্টালো, শাশুড়ির ভঙ্গিতে বলল, চুপচাপ খাবার খেয়ে তারপর ঘুমাবে, খাবার প্লেট যেন খালি পায়, আর কোনো কথা শুনতে চাই না। অতটুকুন মেয়ের শাসনের ভঙ্গিতে হাসল তিমির। বিদিশা তার বড় ভাইয়ের বউ হলেও বয়সে বেশ ছোট, কিন্তু মেয়েটার সম্পর্ক সামলাতে পাক্কা গিন্নি। তিমিরকে হাসতে দেখে বিদিশা যেন ভরসা পেল, সাহস করে শাশুড়ির শিখিয়ে দেওয়া কথাটা উগড়ে দিতে চাইল। একটা মেয়ের ছবি। বাকিটা আর বলা হলো না। তিমিরের চেহারার অভিব্যক্তি বদলাতেই থেমে গেল সে, মুখটা শুকিয়ে আমিষের মতন হয়ে এলো, আমতা আমতা করতে লাগলো সেখানেই। তিমি তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কর্কশ গলায় বলল, আপনি আমার শাশুড়িকে বলবেন আপনার যেন এসব কথা শিখিয়ে পড়িয়ে না দেয়, আপনি আমার কাছে অন্তত ঠিক থাকুন। এভাবে কথা বলো না, উনি তোমার মা। সেটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। বেশ অবজ্ঞা করে কথাটা বলে বারান্দায় চলে গেল তিমি। বাক্যটাতে যেন রাজ্যের অভিযোগ, অভিমান বিনি সুতোর মালার মতন গেঁথে রাখা ছিল। বিদিশা হতাশ চোখে একবার তিমিরের প্রস্থানের দিকে তাকে চোখ ফেরালো ঘরের ভেজানো দরজাটায়। তার শাশুড়ি বাহিরেই দাঁড়িয়ে আছেন। কি জানি মানুষটা শুনতে পেয়ে কেমন কষ্ট পেলেন। মধ্যরাত, বৃষ্টির টুপটাপ ছন্দের সাথে পাল্লা দিয়ে বাড়ল করবীর জ্বর। মেয়েটার বৃষ্টি সহ্য হয় না, কোনো এক অচেনা কারণে তার শৌখিন বৃষ্টির সাথে হয়তো একটি নিবিড় মনোমালিন্য রয়েছে, সেজন্য বৃষ্টিতে ভিজলেই তার জ্বর ওঠে। যেমন তেমন জ্বর নয়, গা কাঁপিয়ে জ্বর আসে, ফর্সা শরীর উত্তাপে লাল হয়ে যায়, প্রায় হুঁশ থাকে না বললেই তো চলে। আজও ব্যতিক্রম হয়নি, তুমুল জ্বরে মেয়েটা প্রায় বেহুশ বলা যায়। থৈয়ব হোসেন কোনো রকমে সিঁড়ির কোনায় গিয়ে হাঁক ডাক করে বিন্দুকে জানালেন সে খবর।
ব্যাস, হন্তদন্ত হয়ে বিন্দু, হুতুম সহ আমিনা খালাও নেমে এলো এক মুহূর্ত অপেক্ষা না করে। আমিনা খালা অভিজ্ঞ হাতে মেয়েটার মাথায় জলপট্টি দেওয়া শুরু করলো। হাত পা মুছিয়ে দিতে লাগলো বিন্দু। হুতুমের চোখে ক্ষণে ক্ষণে জমছে জল, ঠোঁট উল্টে কেবল বারবার আতঙ্কিত মনে প্রশ্ন ছুটছে। বিন্দুর মা, কি হইল বানির মার? বানির মা আজকা আমারে দেখাও হাসলো না কেন? বানির মা ঠিক হইয়া যাইব তো? আমিনা খালা জলপট্টি দিতে দিতে ছোট্ট হুতুমকে আশ্বাস দেয়, কিচ্ছু হইব না তোর বাণীর মায়ের, সামান্য জ্বর। হুতুম তবু ভরসা পায় না। ঠোঁট উল্টে চেয়ে থাকে করবীর ফ্যাকাশে মুখমণ্ডলে। রাত বাড়ার সাথে সাথে যখন জ্বর না কমে আরও বাড়তে লাগলো, তখন দমে গেলেন আমিনা খালাও। বিন্দুরে তারা দিয়ে বললেন, যা তো আম্মা, একটু দেখ গিয়া বড় রাস্তার কোনার ফার্মেসিটা খোলা নি থাকলে একটু ডাক্তারে আইসা দেখা যাইতে ক। মাইয়াডার তো জ্বর কমার নামই লইতেছে না। মায়ের দমে যাওয়া দেখে বিন্দুর আত্মা শুকিয়ে গেল। মা এত সহজে দমে যাওয়ার মানুষ তো নন। তার মানে আপার অবস্থা গুরুতর। এবার হুতুমের মতন চোখে জল এলো বিন্দুরও। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মা, আপা ঠিক হইয়া যাইব তো? নিজের এত বড় মেয়েকেও ভ্যাঁ করে কাঁদতে দেখে এবার ধমক দিলেন আমিনা খালা। শক্ত কণ্ঠে বললেন, তুই বইয়া বইয়া এখন মরা কান্দন না কাইন্দা গিয়া ডাক্তার আন। আর সামান্য জ্বর হইলে মানুষের কিচ্ছু হয় নাই, যা তুই। বিন্দু অপেক্ষা করলো না, ব্যস্ত পায়ে ছুট লাগালো। বিন্দুর সাথে যাওয়ার বায়না ধরল হুতুমও। বিন্দু আজ না করলো না। এমন বিপদে তার একলা চলতে পা কাঁপে। তাও হুতুমটা থাকলে একটু তো ভরসা পাবে। তৈব শেখ প্যাতে ব্যস্ত বিন্দুর হাতে ছাতা দিলেন। মাথায় স্নেহের হাত রেখে বললেন, তোমার ভালো হোক মা। অসহায় বাবাকে দেখে বিন্দুর ঠোঁট ভেঙে আরও কান্না এলো। কিন্তু সে কাঁদল না, বরং সেই বাবার ভরসা হয়ে উঠল নিমিষেই। তুমি চিন্তা কইরো না চাচা, আপার কিচ্ছু হইব না। তৈয়ব হোসেন হাসলেন। তাকে মোটেও বিচলিত দেখা গেল না, বরং সে ঝলমলে কণ্ঠে বললেন, তোমরা থাকতে আমার কিসের চিন্তা গো মা? আমার রক্ত কবরী অনেক ভাগ্য নিয়ে আসছি, তাই তো তোমাদের পেয়েছি। বিন্দু কান্না নিয়েই হাসল। চোখ মুছেই ছুটল বাহিরে। মধ্যরাত হওয়ায় প্রায় শুনশান গলি। মাথার উপর ছাতা ধরে হুতুমকে নিয়ে সে ব্যস্ত পায়ে গলি পেরিয়ে রাস্তায় উঠল। চঞ্চল পায়ে রাস্তায় উঠতেই নিরাশ হলো সে। ফার্মেসি বন্ধ, বড় রাস্তাটাও ফাঁকা শুনশান। বিন্দু খেয়ে হারালো। এখন কি করবে? ডাক্তারকে সে কোথায় পাবে এখন? বিন্দুকে দিকভ্রান্ত দেখালো। কি করবে না করবে বুঝে উঠতে পারল না তার ছোট্ট ব্রেনটা। অসহায় চোখে হুতুমের দিকে চাইল সে। হুতুমও তার দিকে তাকিয়ে আছে। বিন্দুকে তাকাতে দেখে নিষ্পাপ হাসলো বাচ্চাটা। বিন্দুকে বলল, মন খারাপ করিস না বিন্দুমালা। বিন্দু চাপটে ধরল হুতুমকে। এই একাকিত্বে এই ছোট্ট সঙ্গীটাকে তার ভীষণ আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে হলো। ঠিক তখনই ছন্ন ছাড়া পুরুষালী কণ্ঠটি ভেসে এলো, এই তোরা রাতে বাইরে গেন, তোদের ঘর বাড়ি নাই? আচমকা শুনশান রাস্তায় শক্ত ধমকে চমকে গেল বিন্দু। ভয় পেল হুতুমও। বিন্দু পিছু ফিরে চাইল। পিছু ফিরতেই হিরণের লাল লাল চোখগুলো দৃষ্টিগোচর হলো। হিরণকে দেখতেই আশার আলো দেখলো যেন বিন্দু। হড়বড়িয়ে বলল, হিরণ ভাই, করবি আপার না মেলা জ্বর উঠছে, মানুষটা হুঁশ নাই। ডাক্তারে নিতে আইছিলাম, কিন্তু দোকান তো বন্ধ হইয়া গেছে। বিন্দুর কথা মনোযোগ দিয়ে শুনল হিরণ। করবীর অসুস্থতার কথা শোনার পরে তাকে অস্থির দেখা গেল। দাঁত কিরমির করে বলল, বৃষ্টিতে আরো হাত ধরে হাঁটতে বল, তাইলে জ্বর ভালো হয়ে যাবে। হিরণের অস্ফুট কথার মানে বুঝল না বিন্দু। জিজ্ঞেস করলো, কি? হিরণ কথা বাড়ালো না। হুতুমকে ছো মেরে বাইকে উঠিয়ে ফেললো। তারা দিয়ে বলল, আমি ডাক্তারে নিয়ে আসি, তুই যা। এত রাইতে তোর এলাকা ঘুরতে হইব না, ব্যাক কল মাইয়া। তোর কাছে না আমার নাম্বার আছে? এমনি সময় তো হুদাই কল দেস। আজকে দরকারের সময় দিতে পারলি না? তোর তো খালি রাস্তায় বের হওয়ার সুযোগ পাইলেই হয়। বেকু একটা, সোজা বাসায় যা, আমি আসতেছি রক্ত নিয়া। কথাটা বলেই বাইক স্টার্ট দিল হিরণ। সাঁ করে নিমিষেই চোখের পলকে চলে গেল। বিন্দু কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিড়বিড় করে কেবল বলল, হিরণ ভাই সব কিছুতে আমারই দোষ খুঁজা পায়।
তারপরের ঘটনা সবটাই ঘটল হিরণের মাধ্যমে। বিন্দু বাসায় পৌঁছানোর 15 মিনিটের মাঝেই হিরণ ডাক্তার নিয়ে উপস্থিত হলো। ডাক্তার চেক আপ করলেন, জ্বর পরীক্ষা করলেন, তারপর ওষুধ লিখে বিদায় হলেন। ডাক্তারকে আবারও সহি সালামত পৌঁছানোর কাজটাও এই লোকটাই করলো। বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপটে গিয়েছে লোকটার টি শার্টটা। ডাক্তারকে পৌঁছে দিয়ে এই মধ্যরাতেই কোথা থেকে ওষুধ খুঁজে বের করে সেটাও নিয়ে আসলো। ভিজতে ভিজতে মাথার চুলগুলো দিয়ে অবধি টপ টপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার ধ্যান নেই। পারলে হয়তো সে এখনই করবীকে সুস্থ করে ফেলে। এই সবটাই বিন্দু নীরব চোখে দেখল। হিরণ প্রয়োজনীয় কাজগুলো করেই বাসার নিচে গিয়ে দাঁড়ালো। বলে গেল প্রয়োজনে তাকে ডাকতে সে আছে। রাত পেরিয়ে ভোর হবে হবে ভাব। করবীর জোরটা স্থিতিশীল। আমেনা খালা মাথার কাছেই ঘুমিয়ে আছেন। হতুম ঘুমিয়েছে করবীর পাশ বালিশে। তৈয়ব হোসেন আধ ভাঙা কাঠের চেয়ারটায় বসে ঝিমুচ্ছেন। ঘুম নেই বিন্দুর। সবাইকে ঘুমোতে দেখে সে নিচে নামলো সিঁড়ি ভেঙে। হিরণ ভাইকে জানাতে হবে তো আবার জ্বর নেমেছে। লোকটার কতক্ষণ অপেক্ষা করবে? সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে দেখলো হিরণ তার বাইকে বসে আছে। বৃষ্টির ছাটে আবারও ভিজেছে নতুন করে। লোকটা কি পাগল হলো? এত ভিজলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। চিন্তিত বিন্দু এগিয়ে গেল নিঃশব্দে। নিজের গায়ের ওড়নার অবশিষ্ট অংশ দিয়ে হিরণের ঝাঁকড়া চুলগুলো মুছে দিতে উদ্যত হলো। আচমকায় বিন্দুকে এতটা ঝুঁকতে দেখে মাথা পেছালো হিরণ। বিন্দুর হাত ছাড়া দিয়ে বলল, এই মেয়ে, কি করছিস? গায়ের উপরে এসে পড়ছিস? বিন্দু লজ্জা পেল কিঞ্চিত, ছোট ছোট করে জবাব দিল, আসলে তোমার শরীরটা তো পুরো ভিজা গেছে হিরণ ভাই, মুচ্ছা দিতাছিলাম। হিরণ ভ্রু কুচকালো। তোরে বলছি মুত্তা দিতে? বিন্দু জবাবে ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ না। হিরণ এবার শুধালো, কেমন আছে রুবি? জ্বরটা কমছে রে? হিরণের কণ্ঠে চিন্তার রেশ। ড্যাব ড্যাব করে তাকালো বিন্দু। সারাটা রাত লোকটা আপার জন্য বেখেয়ালে কাটিয়ে দিল কেমন। কত ভালোবাসে আপাকে। হিরণ জবাব না পেয়ে ধমকালো, কিরে বোবাই ধরছে তোরে? কথা কইতে ভুইলা গেছস নাকি? বিন্দু হতাশ শ্বাস ফেলল। আপা ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন। আর একটু থাকি না হয়, যদি আবার দরকার পড়ে। বিন্দু কোমল চোখে তাকালো, কেমন অদ্ভুত কণ্ঠে বলল, আপারে অনেক ভালোবাসো তাই না হিরণ ভাই? আমারে কি তার থেকে একটু ভালোবাসা দিতে পারো না? হিরণ রাম ধমক দিতে গিয়েও থমকে গেল। বিন্দুর চোখ মুখ উপচে মায়ার বিল দেখা যাচ্ছে। সেই মায়ার বিল দেখে হিরণ আর ধমক দিতে পারল না। সিগারেট ধরিয়ে বাইক স্টার্ট দিল। চোখের পলকে চলে গেল বহু দূরে। বিন্দু বিষণ্ণ হাসলো। আপার কি ভাগ্য, হেই যারে ভালোবাসে না সেও হেরে ভালোবাসে, অথচ আমি ভালোবাসাও পাই না। সুন্দর হইলে কত ভালা, কেন যে কালা হইলাম। বৃক্ষের যৌবন তখন বৃষ্টির জলে ধুয়ে শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বৃষ্টির অবশিষ্ট ফোঁটাগুলো। মনে হচ্ছে যেন শিশির বিন্দু। দুপুর হলেও আকাশ মুখে ফোটেনি হাসি। মেঘেদের অগোছালো জমাটবদ্ধতার কারণে চারপাশ ঢেকে আছে তুমুল আধারে। তবে বৃষ্টি নেই এখন। বৃষ্টির অদ্ভুত গন্ধটি মাটি থেকে উঠে এসে পরিবেশে একটি মায়াময় অবহ তৈরি করেছে। খরবে শুয়ে আছে তার রুমে। অন্ধকার রুমটা বৃষ্টির কারণে কিছুটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে প্রায়। যদিও বিন্দু কিছুক্ষণ আগে মুছে গিয়েছিল, তাও লাভ হয়নি। মোছার পর আরেকবার দম ফাটা বৃষ্টি এলো। অতঃপর যেমনের রুম তেমন হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে তেলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে বাসন কোষণেরও শব্দ পাওয়া যাচ্ছে। বাবা বোধহয় রান্না করছেন। মাছ ভাজার কড়া ঘ্রাণটা করবীর অসুস্থ নাকে এসে লাগছে। গা গোলাচ্ছে তার। জ্বর এলেই তার কোনো খাবারের গন্ধ সহ্য হয় না, বমি পায়। মাঝে মাঝে তো বমি করে ভাসিয়ে দেয়। তবে সচরাচর তার শরীর খুব সহজেই অসুস্থ হয় না। এবার কেন হলো কে জানে। শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যাওয়ায় উঠে বসলো সে। অসুস্থ পায়ে নড়বড়ে ভাবে দাঁড়ালো কোনো মতে। করবীর জ্বর নিয়ে কাটলো 2 দিন। শুধু কি তাই, এই 2 দিন সবচেয়ে বেশি ব্যস্ত কেটেছে হিরণের। কখনো বাজার করেছে, কখনো ওষুধ এনেছে, কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে কেবল জ্বর কমার অপেক্ষা করেছে। করবীর আজ জ্বরটা কিছুটা কমেছে। শরীরের উত্তাপ ক্ষীণ। জ্বরে মেয়েটার চেহারায় দেখা দিয়েছে মলিনতার ছাপ। চোখের নিচে পড়ছে অস্বচ্ছ কালির প্রলেপ। মনে হচ্ছে যত্নের কাজল অযত্নে লিপটে গেছে।
তার মধ্যেই করবীর ভাঙাচোরা মোবাইলটা সশব্দে বেজে উঠল। করবী ডান বামে তাকিয়ে মোবাইলটা আবিষ্কার করলো টেবিলের উপর। অসুস্থ পায়ে দুর্বল শরীরটা টেনে নিয়ে খুব কষ্টে সে টেবিলের সামনে গেল। অপরিচিত নাম্বারটি চোখে পড়তেই ভ্রু কুঁচকাল। ফোনটা রিসিভ করার আগেই কেটে গেল। করবী মোবাইলটা আবারও আগের স্থানে রাখতে নিলেই নতুন উদ্যমে বেজে উঠল কল। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করে রিসিভ করলো সে। কল রিসিভ হতে অপর পাশ থেকে একটি গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। রক্তকরবী বলছো? করবীর প্রথমে ঠিক বোধগম্য হলো না মানুষটা কে, কিন্তু কণ্ঠ শোনালো বেশ পরিচিত। সে কিছুক্ষণ সবাই নিয়ে জবাব দিল, জি, কে বলছেন? প্রশ্নের জবাবে অপর পাশে কেবল নীরবতা পাওয়া গেল। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা পেরিয়ে অপর পাশে আবারও সরব হলো, তুমি অসুস্থ? তিমির নামটা প্রতিধ্বনিত হতেই করবীর হাত কেঁপে উঠল কিঞ্চিত। বুকের ভিতর হৃৎপিণ্ডের গুঞ্জন বাড়ল দ্রুত গতিতে। নিজেকে সামলালো সে খুব কষ্টে। আধো আধো ভাঙা কণ্ঠে জবাব দিল, এই আর কি, সামান্য। অসুস্থতা নিয়ে বেড়াতে যাবার কি প্রয়োজন ছিল? তিমিরের অদ্ভুত প্রশ্নে ভ্রু কুঁচকাল করবী। অবাক কণ্ঠে বলল, কখন বেড়াতে গেলাম? এবার যেন তিমিরও কিঞ্চিত থমকালো। অতঃপর সাবলীলভাবে বলল, তুমি কি বাসায় নেই, বেড়াতে গিয়েছো? গতকাল তোমাদের বাড়ির সামনে গিয়েছিলাম, তখন একটা লোক জানালো। করবী যেন খুব সহজে বুঝতে পারলো কাজটি কি করেছে। তবুও সে সংশয় ঝাড়ার জন্য বলল, লোক বলতে মধ্যবয়স্ক কেউ? না, ইয়াং ছেলে তোমাদের বাসের সামনে বাইক নিয়ে বসেছিল। করবী মানুষটাকে চিনতে পেরে তপ্ত একটি শ্বাস ফেলল। কোনো রকমে কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ, একটা প্রয়োজনীয় অনুষ্ঠান ছিল, তাই যেতে হয়েছে। সেদিন বৃষ্টিতে ভেজার জন্য এমন ঠান্ডা লেগেছে। ওই আর কি। তাও ঠিক আছে, ভবিষ্যতে আমি না হয় ছাতা হলাম। ভেজার সঙ্গী তো অনেক হয়, ছাতা হতেই বা কজন পারে। জ্বর আর শুতে পারবে না তোমায়, এই আমি কথা দিলাম এক দুপুরে। এই কথা চিরদিন থাকবে, যেমন করে থাকে দুপুর সকালের পরে। ভালো লাগার শিরশির অনুভূতিতে করবীর অসুস্থ শরীর ভরে উঠল। মন তড়িৎ গতিতে সুস্থ হয়ে গেল। কিন্তু সে বুঝতে দিল না তা বিপরীত পক্ষের মানুষটাকে, বরং খুব দ্রুত রাখছে বলেই বিচ্ছিন্ন করল কলটি। বারান্দার কোল ঘেঁষে বিদ্যুৎ চমকানোর জল জল আলোটি এসে ছুঁয়ে গেল করবীর মন্ত্রমুগ্ধ হওয়া চোখগুলোকে। করবীর মুগ্ধতা কেটে গেল বাবার কথার শব্দে। বাহির ঘর থেকে বাবা যেন কার সাথে কথা বলছেন। করবী অপেক্ষা করল না, অসুস্থ শরীর নিয়ে এগিয়ে গেল রুমের বাহিরে। দেখলো হিরণ দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকিয়ে আছে ছেলেটার। তৈয়ব হোসেন ব্যস্ত স্বরে বলছেন, এলে আবার চলে যাচ্ছ যে বাবা? কবরে কি ঘুমে এখনো? কথা বললে না যে ওর সাথে? হিরণের যে রাজ্যের ব্যস্ততা। যেতে যেতে বলল, একটা কাজ পড়েছে, যেতে হবে চাচা। কথা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছেলেটা। তৈয়ব হোসেন ওর যাওয়ার পানে তাকিয়ে বেশ প্রসন্ন স্বরে বলল, ছেলেটা না থাকলে যে কি হতো, নিজের ছেলের মতন সাহায্য করেছে। করবী নিশ্চুপে সবটা দেখল। হিরণ কি ওর কথা বলার সময় শুনেছিল সবটা? হয়তো তাই চলে যাচ্ছে। করবী ফিরে এলো ঘরে। হিরণের প্রতি ওর কৃতজ্ঞ হওয়ার কথা, অথচ ওর কোনো রকমের অনুভূতিই কাজ করে না ছেলেটার জন্য। সিঁড়ি দিয়ে নামতেই বিন্দুর সাথে মুখোমুখি হলো হিরণ। বিন্দু গলা উঁচু করে কথা বলার আগে লোকটা মুখ লুকিয়ে পালালো। বিন্দুর মনে হলো হিরণ ভাইয়ের চোখে যেন রাজ্যের অশ্রু। হিরণ ভাইয়ের কি আজ মন খারাপ? কাঁদছিল কি সে? এই নিয়ে চিন্তা হলো মেয়েটার খুব। কি অদ্ভুত তাই না? যারে আমরা চাই সে মূল্য দেয় না, আর যারে চাই না সে আমাদেরকে তার জীবন ভেবে বসে থাকে। বাহিরে আধার করা দুপুর দেখে খিচুড়ি চলেছে চুলোয়, তার ঘ্রাণে জুড়িয়ে যাচ্ছে চারপাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে কেবল, অথচ বৃষ্টি নেই, বাতাসও নেই, কেবল থম মেরে থাকা এক গম্ভীর প্রকৃতি। তিমির তার বারান্দায় থাকা ইজি চেয়ারটা ঘরে নিয়ে এলো, না হয় বৃষ্টির ছাঁটে ভিজে যাবে। এটা তার ভীষণ প্রিয় একটা বস্তু। চেয়ারটি এনে একপাশে রাখতে ঘরে অন্য কারো উপস্থিতি টের পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখলো তার মা তাসনিম বেগম দাঁড়িয়ে আছেন খাটের সাথে। তিমিরের শীতল মেজাজে দপ করেই আগুন জ্বলে উঠল। সে শরীর ঘুরিয়ে আবারও বারান্দায় চলে যাওয়ার প্রস্তুতি নিতেই তাসনিম বেগম ডাকলেন ছেলেকে। শোন তিমির, কথা ছিল। তিমিরের বড় ইচ্ছে হলো অভদ্র হতে, মায়ের কথা না শোনার ভান করতে, কিন্তু শেষ বেলায় গিয়ে সে অভদ্র হতে পারল না।
অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে রইল। ছেলেকে দাঁড়াতে দেখে যেন কিছুটা ভরসা পেলেন তাসনিম বেগম। বললেন, কেমন কাটছে তোর দিনকাল? এটা নিশ্চয়ই আপনার কথা না? যা বলার ভাব ভঙ্গিমা ছাড়াই বলুন। ছেলের কথার ধাঁচ বেশ মানে লাগলো তাসনিম বেগমের। তিনি রেগে গেলেন কিছুটা। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা? কে মা? তিমিরের কণ্ঠে শ্লেষাত্মক প্রশ্নটি শুনে হতভম্ব হলেন তাসনিম বেগম। কিংকর্তব্য বিমূঢ় কণ্ঠে বললেন, কে তোর মা তা ভুলে যাচ্ছিস নাকি? কেবল ভুলে যাচ্ছি না, অলরেডি ভুলে গিয়েছি, বুঝেছেন আপনি? তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। পারি পারি, 100 বার পারি, 1000 বার পারি। তিমিরের কণ্ঠের উগ্রতা আকাশ ছুঁল। সাথে বিশাল দানবীয় এক লাথিও পড়ল তার পছন্দের ইজি চেয়ারটায়। এমন ভয়ঙ্কর লাথিতে শখের চেয়ারটি শব্দ করেই আছাড় খেলো এবং ভেঙে গেল তার একটি পায়া। এমন বিশাল শব্দে ছুটে এলো তিমিরের ভাবি বিদিশা। হতবম্ব শাশুড়ি এবং উগ্র তিমিরকে দেখে তার যা বোঝার বুঝ হয়ে গেছে। কিন্তু তিমিরের পছন্দের চেয়ারটি এমন দশা দেখে বেশ চমকালো সে। অবাক স্বরেই বলল, কি করলে এটা তুমি ভাইয়া? তোমার শখের চেয়ারটি? এই একমাত্র নারী যার জন্য আমাকে আমার সকল শখের জিনিস খোয়াতে হয়েছে এবং হবে। উনি কখনো আমার স্বস্তি, আমার সুখ সহ্য করতে পারেননি, কখনো না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল তিমির। তাসনিম বেগম পিছু ডাকলেন না। তার মুখ রইল শক্ত, কঠিন এবং নিরুত্তর। বিদিশা গিয়ে চেয়ারটা উঠিয়ে ঠিক জায়গায় রাখলো কোনো মতে হেলিয়ে। বারান্দার দরজাটা টেনে লাগিয়ে দিল নিঃশব্দে। শাশুড়ির দিকে না তাকিয়ে ক্ষীণ স্বরেই বলল, আম্মু ঘরে যান। তুমি দেখলে বউ, ও কেমন করলো আমার সাথে? আমি কি ভুল করেছি বলো তো? নিজের সন্তানের জীবনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি না? পারেন আম্মু, অবশ্যই পারেন। ঠিক ততক্ষণ অবধি সিদ্ধান্ত নিতে পারেন যতক্ষণ অবধি সেই সিদ্ধান্ত সন্তানের আত্মাকে মেরে না ফেলে। কিন্তু যখন বাবা মায়ের সিদ্ধান্ত সন্তানের সবচেয়ে প্রিয় সুখ কেড়ে নেয়, তখন সেটা সিদ্ধান্ত হয় না আম্মু, তখন সেটা হয় ভুল। তোমার মনে হয় বাবা মা কখনো সন্তানের খারাপ চায়, ভুল সিদ্ধান্ত নেয়? বিদিশা হাসলো, উত্তর দিল না আর। তার শাশুড়ি একরোখা মানুষ। তিনি বরাবরই মনে করেন বাবা মা কখনো ভুল হতে পারেন না। অথচ ওনার এই ভাবনা যে বিরাট ভুল, সেটা উনি মানতেই চান না কখনো। তিনি বুঝতেই চান না বাবা মাও মানুষ এবং মানুষ মাত্রই ভুল। সবসময় বাবা মা সঠিক হবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। আর একমাত্র এই কারণে তাসনিম বেগম আর তার সন্তানের মাঝে এত বড় দেয়াল তৈরি হয়ে গেছে। যখন একটা সম্পর্কে দুজনের মাঝে অত্যন্ত একজনের যদি মাথা নত করার বা মেনে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সেটা যত মধুর সম্পর্কই হোক না কেন, বেলা শেষে সেটারও ঘুণে ধরবেই। তাসনিম বেগম তার পুত্রবধূর উত্তর শোনার অপেক্ষা করলেন না। বড় বড় পা ফেলে চলে গেলেন নিজের ঘরে। বিদিশার নিস্তব্ধ হাতে তিমিরের গোছানো ঘরটা আর একটু গুছিয়ে দিল। এই পরিবারটি সুন্দর হতে পারতো আরও, অথচ সামান্য রাগ ক্ষোভের জন্য আজ কেমন ছন্ন ছাড়া সব। করবীর জ্বরটি বেশ শক্তপোক্তভাবে শরীরের আষ্টে পৃষ্ঠে বাসা বেঁধেছে বলে ডাক্তার নিজেই বললেন তাকে কিছু টেস্ট করাতে। জ্বর কিছুটা কম থাকায় করবী টেস্ট করাতে রাজি হয় না। তাছাড়া টাকা পয়সারও একটা ব্যাপার আছে না। কিন্তু করবীর এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো বিন্দু এবং হিরণ। বিকেল হতেই বিন্দু এসে উপস্থিত। করবীর না করা সত্ত্বেও জোর করে করবীকে তৈরি করিয়ে নিল। তারপর ছুটল হসপিটালের উদ্দেশ্যে। করবী সিঁড়ি ডিঙিয়ে নিচে আসে, দেখে হিরণ দাঁড়িয়ে আছে, সাথে আছে ছোট হুতুম ও বানিও। করবী ভ্রু কুচকালো, বাণীকে শুধালো, তুই এখানে কেন? বাণীকে করা প্রশ্নের উত্তর দিল হুতুম, বানির মা, বানিরে আমি আনছি। আমরা সবাই গেলে বানি একলা কষ্ট পাইব না। ও তো ভাববো ওরে আমরা ভালো পাই না, সেই জন্য তো আমি নিয়ে আসলাম ওরে। বাণী মনের আনন্দে পাখা ছাপতে বলল, ঠিক ঠিক। করবী এবার হিরণের দিকে তাকালো। দৃষ্টি হলো কঠিন, কণ্ঠেও শক্ত ভাব রেখে বলল, আপনি এখানে কেন? হিরণ হুতুমের ছোট্ট হাতটা নাড়ানোতে মনোযোগ দিয়ে উত্তর দিল, বিন্দু একলা পারবে না তোমাকে নিতে। আপনাকে তো কেউ আসতে বলেনি। তোমার মনে হয় আমাকে কেউ কিছু বলার পর আমি সেটা করব? করবী কথা বাড়ালো না। একটা আঘাতে নিয়ে সে অনুভব করলো তার মাথা আকস্মিক ঘুরে উঠেছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসতে সে আঁকড়ে ধরল হিরণের হাত। করবীর এই অবস্থা দেখে হিরণও জাপটে ধরল তাকে। এগিয়ে এলো বিন্দু, চোখে মুখে তার একরাশ চিন্তা। কি হলো আপা, কি হলো? করবী সময় নিয়ে সামলালো নিজেকে। দিকভ্রান্ত দেখা গেল হিরণকেও। বিড়বিড় করলো চিন্তায়, এই যে এক জ্বর দিল তোমারে, আমার একদম ভালো লাগছে না তোমায় এমন দেখতে। এই জ্বর আমাকে দিত, তাও তুমি সুস্থ থাকতে। পাগল পাগল লাগে নিজেকে তোমায় এই অবস্থায় দেখে।
হিরণের বিড়বিড় করে বলা কথাটা ততটাও ধীর ছিল না, যার ফলস্বরূপ তা করবী ও বিন্দু দুজনেই শুনতে পেল। করবী এই অসুস্থ অবস্থাতেও জেদ দেখালো, ছাড়িয়ে নিতে চাইলো হাত, কিন্তু মুঠো শক্ত রাখলো হিরণ, যেন তার অধিকার আছে এই শক্ত মুঠো ধরে রাখার। সবটাই নীরব চোখে দেখলো বিন্দু, নৈশব্দে হাসলো, কেমন এক ঘোর লাগা কণ্ঠে করবীর উদ্দেশ্যে বলল, আহা আপা, হাতটা ছাড়াইতে চাইতেছো কেন? থাক না এমন। একজনের রোগে শোকে আরেকজন পাগল পাগল লাগবো, এমন মানুষ কি সবাই পায় বলো? তোমার তো হেই ভাগ্য হইছে, আর তুমি কি না রাগ দেহাও? করবী অসহায় চোখে দেখলো বিন্দুকে। আর কেউ না জানুক, সে তো জানে বিন্দু হিরণকে কতটা পছন্দ করে। মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট থেকে এই কথাটা বলেছে। হিরণও কি বুঝলো বিন্দুর ব্যথা? মনে হয়তো না। সে আগের মতোই শক্ত হাতে ধরে রইল করবীকে। বাণী তার চঞ্চল কণ্ঠে বলতে লাগলো, বোকা হিরণ, বোকা হিরণ। তন্মধ্যেই করবীদের বাড়ির নিচতলার রুম থেকে ভাড়াটিয়া মহিলা বেরিয়ে এলেন। হিরণের হাতের মুঠোয় করবীর হাতটা দেখে কেমন নাক মুখ কপালে ওঠালেন, হাই হাই করে বললেন, এহনের মাইয়াগত লজ্জা সরম বলতে কিছুই নাই। পরপুরুষের হাত ধইরা রাখছে কেমনে দেহ। আর আমাগো সময় আমরা জামাইয়ের দিকেও চোখ তুইল্লাও তাকাই নাই, হাত ধরমু তো দূরের কথা। মহিলার এমন লাগামহীন কথায় করবীর রাগ হলো। সে টেনে হাতটা ছাড়িয়ে নিতে চাইলো, অথচ তাকে অবাক করে দিয়ে তাদের দুজনের হাতের মুঠোটি শক্ত করে ধরল বিন্দু। বোকা বোকা হেসে মহিলাকে বলল, আপনার যেন কয়টা পোলাপান চাচি? এই হেন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেন মহিলা। কপাল আগের ন্যায় কুচকে রেখে বললেন, 7 মাইয়া 3 পোলা, মোট 10 জন। আরেকটা বাদ রাখলে কেন? আরেকটা হইলেই তো 11 জনের একটা ফুটবল টিম হয়ে যেত। হিরণের ঠোঁট কাটা ঠাট্টায় চোখ বড় বড় করলো করবী, কিন্তু মহিলা বোধহয় মস্কারাটা ধরতে পারলেন না। সে বেশ দুঃখী দুঃখী হয়ে বললেন, আসিল বাবজান, আরও 2টা মাইয়া হয়েছিল, কিন্তু ওরা জন্মের পরই মইরা গেছে। না হয় আইজ 12টা পোলা পাইন থাকতো আমার। এবার হিরণের চেয়েও আর একটু বেশি ঠোঁট কাটা হলো বিন্দু। তার ডাগর ডাগর নয়ন যুগল মেলে দুষ্ট কণ্ঠে বলল, ভাগ্যিস চাচি, আপনাগো যুগে আপনারা শরম পাইতেন, জামাইয়ের দিকে চোখ তুইলা তাকাইতেন না। হাত না ধইরা যার 12টা পোলাপাইন হইছে, হাত ধরলে জানি তার কি হইতো। দেশের অর্ধেক ভাগে তাইলে খালি আপনাগো পোলাপাইন থাকতো। বিন্দুর এমন ঠাট্টায় হা হা করে হেসে উঠল হিরণ। বিন্দুর মাথায় আলতো হাত বুলিয়ে বাবাও দিল সে। এবার শরম পেল মহিলাও। দ্রুত সে বকতে বকতে স্থান ত্যাগ করলো। করবী হত বিহব্বল হয়ে গেল, ধমকে বলল, অসভ্য হচ্ছিস বিন্দু। কিন্তু সেই কথা শোনার সময় কি আর বিন্দুর আছে? সে হিরণের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, হিরণ ভাইয়ের এমন হাসি দেখতে আমি অসভ্যর চেয়ে বেশি কিছু হইতে রাজি আছি আপা। করবী হতাশ হলো। ভালোবাসা যে ভীষণ অন্ধ, তার প্রমাণ তো বিন্দু। না হয় এতটা বোকা বোকা মুগ্ধটা কারো মাঝে থাকে আদৌ? করবীর শরীর সুস্থ হয়েছে বেশ কদিন হলো। শরীর সুস্থ হতেই আবার ব্যস্ত হলো নিজের অভাব অনটনের জীবনে। দারিদ্র্যের ঘরে রোজগার করা ব্যক্তি অসুস্থ হওয়া মানে ভাঙা প্রাচীর থেকে আরেকটু অভাব গলিয়ে পড়া। করবীদের ক্ষেত্রেও তাই হলো। তার অসুস্থতায় হাতে থাকা টাকাগুলো খরচ হয়ে যাওয়ায় আজকাল আরও বেশি খারাপ দিনকাল যাচ্ছে। ঘরে আলুও নেই। বাবা মেয়ে কোনো রকমে ভাত ফুটিয়ে 2টো লঙ্কা মেখে খেয়ে চালিয়ে দিচ্ছে। তার উপর অসুখের সময় হিরণও বেশ কিছু টাকা খরচ করেছে। সেগুলো পরিশোধ করার একটা ভারী চিন্তা তার মাথায় বোঝার মতো ভাঁজ হয়ে দাঁড়িয়ে লেপ্টে আছে। আজকেও করবী সকাল সকাল উঠে তৈরি হয়ে নিল। নিত্য পরিহিত পোশাকগুলো ধুতে দিয়েছে, শুকোয়নি। আলমারিতে 3 সেট জামা আছে অবশ্য, কিন্তু এই বৃষ্টি কাদার রাস্তায় ভালো জামাগুলো তার পরতে ইচ্ছা হলো না। অনেক ভেবে চিনতে সে গাঢ় বেগুনি রঙের বাটিক ছাপার বহু পুরনো একটি শাড়ি বের করলো। এই শাড়িটা এইচএসসিতে গোল্ডেন পাওয়ার খুশিতে বাবা তাকে উপহার দিয়েছিলেন। গাঢ় বেগুনি রঙটা সময়ের বিবর্তনে নিজের ঝকঝকে রূপ হারিয়েছে, কিছুটা মেটে হয়ে গেছে। তবে করবীর অতি সুন্দর ফর্সা শরীরে শাড়িটা যেন বহু গুণ সৌন্দর্য লাভ করেছে। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজও পরেছে। ভারী কেশগুচ্ছ কোমর ছড়িয়ে উঠছে নিজ মনে। করবীর আজ ভীষণ সাজতে ইচ্ছে হলো। শাড়ি পরলে মনটা কেমন নিজে নিজে শৌখিন হয়ে যায় না? তার ওপর একটি চাকরির ইন্টারভিউ আছে আজ। একটু পরিপাটি হয়ে গেলে হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই কেনাবেচার বাজারে মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা 0%। তবুও ক্ষীণ আশা মনে তো রাখতেই হয়। আশা না থাকলে যে জীবন চলবে না। ভীষণ সাজগোজ
ভীষণ সুন্দর সাজগোজ করে তৈরি হলো মেয়েটা। ঘন পল্লব বিশিষ্ট ছোট ছোট চোখগুলোতে মেয়েটা মোটা করে কাজলও দিল, সিধি করলো মাঝ বরাবর। সারা শরীরে অলংকার বলতে কেবল নাকের ছোট্ট পাথরের নোজপিনটাই আছে, কপালে টিপ লাগাতেও ভুলল না। এমনিতেই করবে সীমাহীন সৌন্দর্যের প্রতীক বলা যায়, তার ওপর আজ বেগুন রংটা যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিল বহুগুণ। তৈরি হয়েও দেখা করতে গেল বাণীর সাথে। বাণী তখন ঝিমাচ্ছিল। অরবি গিয়ে খাঁচাটা নাড়াতেই পাখিটা সজাগ হলো, যথারীতি বলল, সই সই, মনের কথা কই? রবি হাসলো, মাথা নাড়িয়ে বলল, না আজ না, আজকে আরেকটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি বানি, দোয়া কর চাকরিটা যেন পেয়ে যাই। পাখি আদৌ দোয়া করতে পারে কিনা করবের জানা নেই, তবু সেই অবুঝ পাখিটির ওপর ভরসা রাখে। তারপর ব্যস্ত হাতে খাঁচাটিকে ছোট্ট বারান্দার এক কিনারায় আড়াল করে রেখে ছোটে রান্নাঘরে। তৈয়ব হোসেন মেয়ের অসম্ভব রূপ দেখে শঙ্কিত হন, কিন্তু বুঝতে দেন না। ভাত খেতে বসে প্লেটে মাছ দেখে চমকায় করবি। পরে জানতে পারে বিন্দু এসে মাছ দিয়ে গেছে। কৃতজ্ঞতায় চোখ ভারী হয় তার। ইস, এত মানুষের এত ঋণ সে কখনো মেটাতে পারবে? হয়তো পারবে না। একসময় তার টাকা হবে ঠিকই, কিন্তু ভালোবাসার ঋণ টাকা দিয়ে কখনো শোধ করা যায় না। করবি অনাকাঙ্ক্ষিত চোখের জলগুলো বহু প্রচেষ্টায় লুকিয়ে ভাতটুকু শেষ করলো। তারপর বাবাকে সালাম করেই ছুটল। তৈয়ব হোসেন মনে মনে মেয়ের জন্য অনেক দোয়া করেন। অভাব কিংবা মানুষ সব কিছুর কালো ছায়া যেন মেয়েটার থেকে দূর হয়ে যায়। করবি সিঁড়ি বেয়ে নামে দ্রুত। বিন্দু কিংবা আমেনা খালা কেউই এখন আর বাসায় নেই। পেটের দায়ে ভোরেই তারা ছুটেছে কর্মস্থানে, না হয় সে তাদের থেকেও দোয়া নিয়ে যেত। গেট পেরিয়ে রাস্তায় নামতেই পেছন থেকে করবির ডাক ভেসে আসে, বাণীর মা খাড়াও। হুতুমের আধকণ্ঠ পেতেই করবি দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ছোট্ট মেয়েটা ছোট ছোট পায়ে বেশ দ্রুত ছুটে আসছে। করবি সাবধান করে, আস্তে আসো, পড়ে যাবে। হুতুম সোনার পাত্রী নয়, সে জোরেই ছুটে আসে। হাঁপিয়ে ওঠে বাচ্চাটা। অনভিজ্ঞ হাতে মুখের সামনে চুলগুলো সরানোর প্রচেষ্টা চালায়। হাতের মুঠোয় থাকা 500 টাকা নোটটা সে এঁকে দেয় করবির দিকে। এদিক ওদিকে তাকিয়ে অতঃপর ফিসফিস করে বলে, বিন্দুমালা তোমারে দিতে কইছে এইটা, বিন্দুর মা যেন না জানে সেইটাও কইছে তোমারে কইতে। করবি ভারী অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, বিন্দু দিয়েছে। হুতুম অদূরে ভঙ্গিতে ওপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। করবি টাকাটা নিতে দোনো করে। তখনই ছোট্ট হুতুম বিজ্ঞ স্বরে বলে, বিন্দুমালা কইছে তুমি যেন হাইটটা না যাও, এর জন্য তোমারে টাকাটা দিয়া গেছে, বুঝছো? নিতেই কইছে তোমারে। করবের চোখে ভরে ওঠে অযাচিত অশ্রুতে। মুখে লেগে থাকে বহু পুরনো সেই কৃতজ্ঞতার হাসি। টাকাটা নিয়ে এসে হুতুমের ফুলো ফুলো গালে চপাস করে একটা চুমু খায়। বাচ্চাটার অত্যাধিক কোকড়া সোনালি চুলগুলো গুছিয়ে দেয় আলগোছে। তারপর কিছুক্ষণ চাপটে ধরে রাখে বুকের মাঝে। এতক্ষণ তার যেই বুক ধরফর ব্যাপারটা ছিল, এখন আর সেটা অনুভব করতে পারল না। নিমিষেই যেন উধাও হয়ে গেল। চাকরি না হলেও আজকের দিনটা তার আর খারাপ যাবে না। এমন স্বর্গ মুখ দেখলে খারিপা দিন খারাপ যাবে। ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, তবে করবি জানে এই চাকরিটাও তার হবে না। ইন্টারভিউ তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র। চাকরি এখন এমনিই হয়ে যায়, কেবল অর্থ থাকলেই হয়। চাকরির ইন্টারভিউ ছিল 10টায়। ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে কলেজে। কিছুদিন পর ইনকোর্স পরীক্ষা, তারই খোঁজ নিতে এসেছে। আর কয়েকটা দিন পর মাস্টার ফাইনাল পরীক্ষা। এরপর সে করবে কি? দিন দিন অভাব কেবল বাড়ছেই। কোনো দিক দিগন্ত তো পাচ্ছে না। কলেজ থেকে গিয়েছে টিউশনি করাতে, 2টো টিউশনি আছে এখন। বাকিগুলো অসুস্থতার জন্য বাদ দিয়ে দিয়েছে তাকে। বাচ্চাদের নাকি পড়ানোর অনেক ক্ষতি হয়েছে। টিউশনি বাসা থেকে বের হয়ে করবি বড় রাস্তা ধরল। সন্ধ্যা নেমে এসেছে, তন্মধ্যেই তার ব্যাগে থাকা আধা ভাঙা ফোনটা বেজে উঠল। করবি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন করলো। ফোন বের করতেই দেখলো তিমিরের নাম্বার। যা অজান্তেই করবির ঠোঁটে হাসি ফুটিয়ে দিল। লোকটা এখন রোজ নিয়ম করে কল দেয়, খোঁজ নেয়। জানা চাইতেও করবিকে প্রশান্তি দেয়, স্বস্তি দেয়, যেমন আজ দিল। করবি বেশি অপেক্ষা না করেই ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই অপর পাশ থেকে তিমিরের স্বচ্ছ কণ্ঠ ভেসে এলো, মাথায় ফুল দিলে আর একটু বেশি সুন্দর লাগতো তোমাকে। তিমিরের অপ্রত্যাশিত কথায় বিস্ময়ে হাঁ হয়ে গেল করবির মুখ। কথাও যেন বের হচ্ছিল না, তবু অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করলো, আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম তা পরের ব্যাপার, সঠিক বুঝেছি কিনা তা বলো। করবি হাসলো,
লজ্জায় লাল হলো গাল, ছোট্ট করে বলল ব্যাস। তার সেকেন্ডের মাথায় সে অনুভব করলো তার মাথায় কিছু একটা লাগাচ্ছে কেউ। করবী ঘাড় ঘোরাতে নিলেই বাদ সাধলো পরিচিত কণ্ঠ। নড়বে না, তবে লাগাতে পারবো না। করবী অক্ষরে অক্ষরে তা মানল। সত্যি সে আর নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল বিপরীত পক্ষের পরবর্তী নির্দেশনা না আসা অব্দি। তিমির নিবিড় হাতে ফুলটা বাঁধল, তারপর মুচকি হেসে করবীর সামনে এসে দাঁড়ালো, মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ, তোমার চুল ভীষণ সুন্দর। করবী লজ্জা পেল ঠিক কিশোরীর ন্যায়, ডানে বামে তাকিয়ে লজ্জা কাটানোর চেষ্টা করলো। তিমির করবীর সে চেষ্টা দেখে হাসলো। মেয়েটাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী লাগছে, যার রূপে অনায়াসে গলে যাবে কঠিন বরফ। মোহমুগ্ধ কণ্ঠে তিমির বলল, আজ স্বয়ং চাঁদ মাটিতে যে। করবী লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরল। তিমির তা দেখে হাসলো নিঃশব্দে, তার আলতো হাত ছুঁয়ে দিল করবীর হাতগুলো। হাস্যরসাত্মক কণ্ঠে বলল, দোষ নিও না, রক্ত করবি। এই অদমের এত বড় স্পর্ধা ক্ষমা করো, কিন্তু আজ একটু অপরাধ হলেও আমি তা মেনে নেব বিনা যুদ্ধে। তবু এই অসাধারণ সুন্দর মেয়েটির হাত না ধরে নিজের আত্মাকে কষ্ট দিতে পারছি না। সে তুমি আমাকে নষ্ট পুরুষ ভাবতেই পারো, তোমার সান্নিধ্য পেতে আমি 1000 বার নষ্ট হতে রাজি। তিমিরের এহানো কথায় খিলখিল করে হেসে উঠল করবী। হাতের মুঠো নিয়ে ইচ্ছে শক্ত করে ধরল। এ যেন নীরবে প্রশ্রয় দেওয়া। সোডিয়ামের আলো যেন আজ আরও ঝলমল করে উঠল। চারপাশে কেমন রঙিন আলো ঝলমল করছে, নাকি করবীর প্রেমে পড়া চোখ সব কিছুতেই রং খুঁজে পাচ্ছে। গলির কিছুটা আগে এসে করবী হাত ছাড়লো। তিমিরের থেকে বিদায় নিয়ে ঢুকলো গলির ভেতর। গলিতে আসতেই দেখা মিলল বিন্দুর। মেয়েটাও মাত্র কাজ থেকে ফিরল। করবীকে দেখে গাল ভরে হাসলো সে। চকচকে করে উঠল মেয়েটার চোখ। উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপা, তোমারে তো পুরা নায়িকা লাগতাছে। হাই আল্লাহ, এই রূপের নজর যেন না লাগে। এমন অপসরাল্লাহান রূপ তোমার আপা। হিরণ ভাইরে বা কি দোষ দিমু কও? আমারই তো মনে হয় পোলা হইলে তোমারে তুইলা নিয়ে বিয়া করতাম। বিন্দুর বলার ধরনে হেসে ফেলল করবী। ছোট চর দিয়ে শুধালো, তোর হিরণ ভাই বোকা বলে আমার পেছনে লাগে। চালাক হলে তার একমাত্র ধ্যান জ্ঞান হতিস তুই। তোর মতন কেউ ভালোবাসতে পারেও আদেও? এমন করে ভালোবাসা পায়ে ঠেলে কারা জানিস? বোকারা। তাইলে কি তুমিও বোকা আপা? বিন্দুর প্রশ্নে স্থির হয়ে গেল করবীর চোখের মনি দুটো। হাসির প্রশস্ততা হ্রাস পেল। ধীর স্বরে প্রশ্ন ছুড়ল, আমি বোকার মতন কিছু করেছি বুঝি? করোনাই বলতাছো? এই যে হিরণ ভাই যে তোমারে ভালোবাসে, এমন করে আদেও কেউ ভালোবাসতে পারে কও? তার ভালোবাসাও তো তুমি মূল্য দাও না। মূল্য দিলে তোর কষ্ট হবে না বিন্দু? হিরণ ভাই সুখী হলে আমার কেন কষ্ট থাকবো আপা? কথাটা বলতে বিন্দুর কণ্ঠ কাঁপল। ভেতর ভেতর যে এই উত্তরটা দিতে তার কতটুকু যন্ত্রণা হয়েছে তা করবী ভালো করেই আন্দাজ করতে পারল। তাই কষ্ট কমাতে বলল, মজার ব্যাপার কি জানিস বিন্দু? অনেক সুন্দর যারা, তাদেরকে মন প্রাণ থেকে কেউ ভালোবাসে না। বেশিরভাগ মানুষ তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং তার নাম তাই ভালোবাসা। আমার এই রূপ কোনোদিন অ্যাসিডে ঝলসে গেলে দেখবে আমাকে ভালোবাসার মতন হয়তো কেউ না। কিন্তু এমন অত্যাধিক সুন্দর না যারা, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দারুণ আছে। তাহলে কেউ যদি তাদের ভালোবাসে বলে দাবি করে, তবে বলা যায় সে সত্যিই ভালোবাসে। কারণ এই ক্ষেত্রে মুগ্ধতার কোনো উপায় নেই। তবে আমি চাই হিরণ তোকেই ভালোবাসুক, আর জানি একদিনও তোকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসাটা দিবে। বিন্দু করবীর কথায় তাচ্ছিল্য হাসলো, বলল, অভাগীর আশায় পড়ে ছাই, জানো তো? বিন্দুর কথাটা শেষ হতে কোথাও থেকে যেন হিরণ ছুটে এলো। এই মানুষের পরিপূর্ণ গলিটিতে সেই চারপাশ না তাকিয়ে করবীর চুলের মাঝে থাকা ফুলের খোপাটা টেনে ছিঁড়ে ফেললো। সাথে কয়েকটা চুলও নির্দ্বিধায় সাথে ছিঁড়ে গেল। করবী হতবম্ব। হিরণ কেমন ফোঁস করতে করতে করবীর হাত মুঠো করে ধরলো। দাঁত কিরমির করে বলতে লাগলো, আমার না হলে তুমি কারো না। বিন্দু ছুটে গেল। হিরণের শক্ত হাত ছাড়ানোর চেষ্টা করলো। বার কয়েক বললো ছাড়তে, কিন্তু হিরণ ঠায় দাঁড়িয়ে রইল। পাড়া প্রতিবেশীর মানুষরা ভিড় জমালো। রাস্তা ভরে গেল মুহূর্তেই। এসবে যে মানুষ পরবর্তীতে রসিয়ে এই ঘটনাকে আরও বড় করবে তার বুঝতে বাকি রইল না বিন্দুর। দিশে না পেয়ে বিন্দু সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিল হিরণের বুকে। কেমন আক্রোশ নিয়ে বলল, তুমিও কাপুরুষ হিরণ ভাই, কাপুরুষ। নারীর গায়ে যে পুরুষেরা হাত দেয় তারা সবাই কাপুরুষ। ছি ছি, তুমিও ভুল মানুষ, তুমিও ভুল।